হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম অভিযোগ গল্পের পার্ট 4 নিয়ে। বেশি কথা না বলে শুরু করা যায়। আমি চোখে পানি আর মুখে হাসি নিয়ে ছাদ থেকে চলে আসলাম। রাতে চোখে কিছুতেই ঘুম আসছে না, কেন জানি। নুসরাতের সাথে কাটানো স্মৃতিগুলো ফিরে আসছে আর নিতে পারছি না। চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। এখন মাথা ঠান্ডা করার একটাই উপায়, সিগারেট, যা গত 2 বছর ধরে করে আসছে। ঘুম আসতে না তাই রুম থেকে বেরিয়ে পুকুর পাড়ে চলে আসলাম। নুসরাতকে যতই ভুলতে চাই ততই মনে পড়ে যায়, আর আমার সাথে ঘটে যাওয়া অমানসিক মেঘলা আর বাবা মায়ের ব্যবহারগুলো তিলে তিলে পুড়ে খাচ্ছে আমায়। বড় হৃদয় বিদারক এই স্মৃতিগুলো। আমি হাতের দিকে তাকিয়ে দেখলাম নুসরাতের দেয়া সেই ঘড়িটা। ছুঁড়ে মারতে চেয়েও পারলাম না। মুখ ফসকে বেরিয়ে এলো, নুসরাত তুই বেঈমান, তোর জন্য সত্যি হারিয়ে গেল আমার ঠিকানা। এই বলে কাঁদতে লাগলাম। এমন সময় পিছন থেকে কেউ বলল, আপনি এত কাঁদছেন কেন? আমি বললাম, কই কাঁদছি, আমি অনেকক্ষণ ধরে আপনার পিছনে দাঁড়িয়ে আছি, সব দেখেছি, আপনার মধ্যে অনেক রহস্য আমি জানতে চাই, প্লিজ আমায় বন্ধু ভেবে সব খুলে বলুন। আমি বললাম, প্লিজ ম্যাম, আমায় এই বাড়িতে থেকে চলে যেতে বাধ্য করবেন না, আমি আমার অতীত বলতে পারবো না। ওকে ঠিক আছে, কিন্তু নুসরাতকে? নুসরাতের কথা আপনাকে কখন শুনলেন? যখন আপনি বিড়বিড় করে বলছিলেন তখনই শুনেছি ওই নামটা। আমি জানি না প্লিজ, জানি শুধু দুমুঠো খেয়ে বাঁচার জন্য আপনাদের বাড়িতে পড়ে আছি। পরের দিন খাবার খাওয়ার সময় সোহানা বলল, আম্মু রাফি আগামীকাল থেকে আমার সাথে কলেজ যাবে। আন্টি বলল, সেটা রাফি ভালো জানে। আমি বললাম, না মানে আন্টি, আমি বলছিলাম কি। সোহানা বলল, তেমন কিছু বলতে হবে না, চুপ থাকো। পরের দিন সকালে ঘুম ভাঙলো সোহানার ডাকে, এই যে মিস্টার রাফি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, আর একটু ঘুমিয়ে নিই। এটা শুনে সোহানা বলল, তোমার বউ পেয়েছো নাকি? একটু পর পর এসে ডেকে যাব। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। সকালের নাস্তার পর সোহানা জিজ্ঞেস করলো, তুমি কি রেডি? আমি বললাম, না মানে আজ না গেলে হয় না। সোহানা বলল, ওই ছেলে বেশি কথা বললে গলা চেপে মারবো। আমি বললাম, জি আমি রেডি। তারপর সোহানা বলল, ওই আমি কি তোর আন্টি লাগি? শুধু দিদি করছিস কেন? না মানে এমনি, আজ থেকে ঠিকঠাকভাবে কথা বলবে, নয়তো এক ঘুষিতে নাক ফাটিয়ে ফেলবো। মনে মনে বললাম, এই মায়া তো কোনো দিক দিয়ে ইনাহারের থেকে কম যায় না। এই তুই বিড় করে কি বলছো? কই কিছু না, চলুন। এই পোশাকে যাবে, তোমার এর থেকে বেটার পোশাক নাই? না ম্যাম, আমার আর পোশাক নাই। হাতের ঘড়িটা বেশ সুন্দর তোমার, জানি না সুন্দর কিনা, তবে এটা যতদিন থাকবে আমার হাতে তার স্মৃতি হয়ে থাকবে। তার মানে কার? কারণ না ম্যাম, চলুন। আবার ম্যাম, ঠিক আছে, বিকালে শপিংয়ে যাব। তারপর দুজন রিক্সা উঠে বসলাম। নুসরাতের পরে এই প্রথম আমি কোনো মেয়ের সাথে রিক্সাতে বসলাম বা এত কাছে আসলাম। তাই আমি একটু চেপে বসলাম, বসার চেষ্টা করলাম যাতে দুজনের মাঝখানে অনেকটা ফাঁকা থাকে। আমার অবস্থা দেখে সোহানা বলল, এই যে মিস্টার, আমার সাথে বসতে বুঝি খুব খারাপ লাগছে? আমি বললাম, আসলে তা না হলে এদিকে আসো। আমার জড়সড় হয়ে বসা দেখে সোহানা নিজেই আমার হাত ধরে তার দিকে টেনে নিয়ে গেল। আমি মনে মনে সোহানাকে কিছু বকা দিলাম, এই মেয়েটা এত জেদি। আমি কেন যেন নুসরাতে যাওয়ার পর মেয়েদের টলারেট করতে পারি না, দেখলে রাগ হয়। কিন্তু যাদের আশ্রয় খুঁজে পেয়েছি তাদের তো আর এড়িয়ে চলা যায় না। তাই চুপচাপ সোহানার সাথে বসে রইলাম। সোহানা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে সব মিটমাট করে নিল। আমাকে আর সোহানাকে একসাথে দেখে সোহানার ফ্রেন্ডরা জিজ্ঞেস করলো, এটা কে সোহানা? সোহানা বলল, আমার কাজিন রাফি, আমাদের সাথে এখন থেকে পড়বে, যদিও উনি আমাদের সিনিয়র। সোহানা বলল, এই রাফি, এই চারজন আমার ফ্রেন্ড, মোহনা, রিমি, সাথী, আর এই হলো নীলম। আমি বললাম, হ্যালো সবাই, কেমন আছেন? আমরা ভালো। তাহলে আমাদের সাথে আরেকজন ফ্রেন্ড বাড়লো। রাফি, তোমার চুলগুলো না অনেক সুন্দর। সাথী। এটা শুনে সোহানা বলল, লুচু মাইয়া, তোমার কাছে এক ছেলের হাসি, আর এক ছেলের চুল, আর এক ছেলের স্টাইল ভালো লাগে। সাথী বলল, ওই তুই আমার ফ্রেন্ড হয়ে এরকম বলতে পারলি? সোহানা বলল, হ্যাঁ আসছে নেকা, এই শোন, রাফিকে বড় ভাইয়ের চোখে দেখবি। সাথী বলল, কেন, তোর কি কিছু আছে নাকি রাফির সাথে? এটা শুনে সোহানা বলল, হ্যাঁ আছে, এবার তুই রাফির ভাইয়ের নজরে দেখ প্লিজ। সাথী বলল, রাফি, তুমি নায়ক সিয়ামকে চেনো? আমি বললাম, কেন? তোমাকে না ওর মতো দেখতে কিছুটা। ম্যাম, আমি ক্লাসে যাব, আপনারা আড্ডা দেন। এই বলে আমি চলে আসলাম। আমার সাথে সাথে সোহানাও চলে আসলো। শুরু হলো নতুন জীবন, যার নাম সংগ্রাম আর যুদ্ধ, যেখান থেকে আমি নুসরাতের শেষ কথার জবাব দেব। ও বলেছিল, আমার হবু বর ডাক্তার, তোর মতো পাগল না।
ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যায় সোহানার সাথে। আমি পড়া আর বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকতাম আর প্রতি রাতে কাঁদতাম। কখনো সোহানা আমার মাথায় হাত বুলিয়ে বলতো, বোকা মানুষের জীবনে যদি খারাপ সময় না আসে তাহলে মানুষ ভালো মর্ম বুঝতো না। দেখতে দেখতে কখন যেন যে বছর চলে গেল বুঝতে পারলাম না। এখন এই পরিবারের ছেলের মতো আমি। হ্যাঁ, আর আমায় অবহেলা করেন। আমি আজও মাঝে মাঝে সিগারেট খাই নুসরাতের কথা মনে হলে, আর আমায় এটা সোহানা নিজেই দেয়। কারণ নয়তো আমি প্রচণ্ড কান্না করি। একদিন সোহানা বলল, রাফি আমার মাথায় হাত রেখে কথা দে, আমি যা আজ বলবো তার ঠিক উত্তর দিবি। তো গাইস, যারা ভাবছেন রাফি আর সোহানার মাঝে কিছু একটা হবে, তাদের ধারণা অচিরেই ভুল প্রমাণিত হবে, কারণ গল্পটা ভিন্নভাবে সাজাতে চাই। তো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। নেক্সট পার্ট লাগলে অবশ্যই কমেন্টস করবা। ধন্যবাদ সবাইকে।